আজকের আলোচনা দুটো বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে, ভ্যালু ফান্ড আর কন্ট্রা ফান্ড। হ্যাঁ, দুটোই খুব স্পেশাল ধরনের মিউচুয়াল ফান্ড স্ট্র্যাটেজি। আমরা একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কিছু লেখা পড়েছি, মানে তারই ভিত্তিতে আজকের এই গভীরে যাওয়া আর কি। একদম। চেষ্টা করব সহজ করে বলার এই ফান্ডগুলো ঠিক কিভাবে চলে। উদ্দেশ্য এটাই, যাতে সবাই এর মূল ব্যাপারটা ধরতে পারে। তাহলে চলুন শুরু করি ভ্যালু ফান্ড দিয়ে। এই ফান্ডগুলো আসলে কি করে? ভ্যালু ফান্ড, দেখুন, নামটার মধ্যেই কিন্তু ব্যাপারটা আছে। ভ্যালু মানে মূল্য। এরা এমন সব কোম্পানির শেয়ার কেনে যেগুলোর দাম মানে মার্কেট প্রাইস তাদের আসল যে ভ্যালু তার থেকে কম। আসল ভ্যালু? মানে ইন্ট্রিনসিক ভ্যালু যেটা বলে। হ্যাঁ, ঠিক তাই। মানে কোম্পানিটা হয়তো বেশ ভালো, ফান্ডামেন্টাল স্ট্রং, কিন্তু কোনো কারণে বাজারে শেয়ারটা সস্তায় পাওয়া যাচ্ছে, আন্ডারভ্যালুড যাকে বলে। আচ্ছা, যেমন ধরুন একটা শেয়ারের দাম সব বিচার করে হয়তো হওয়া উচিত 200 টাকা। হ্যাঁ, কিন্তু বাজারে সেটা এখন 150 টাকায় পাওয়া যাচ্ছে। ভ্যালু ফান্ড ম্যানেজাররা কি ঠিক এই কম দামের সুযোগটাই খোঁজেন? একদম, এটাই তাদের মূল কৌশল। তারা ওই সস্তায় থাকা কিন্তু আসলে ভালো কোম্পানিগুলোকে খুঁজে বের করেন। কিন্তু একটা ভালো কোম্পানির শেয়ার সস্তায় থাকবে কেন? মানে সবাই কি ভুল দেখছে? দেখুন, অনেক কারণ থাকতে পারে। হয়তো পুরো মার্কেটেই একটা ডাউন ট্রেন্ড চলছে, মানে বাজার খারাপ, অথবা ওই নির্দিষ্ট সেক্টরটা নিয়ে হয়তো সাময়িক কোনো খারাপ খবর আছে, হুম। কিংবা হয়তো ওই কোম্পানিটার আগের কোয়ার্টারের রেজাল্ট একটু খারাপ হয়েছে, কিন্তু সেটা হয়তো লং টার্মে তেমন বড় ব্যাপার না। ফান্ড ম্যানেজাররা খুব খুঁটিয়ে কোম্পানির ব্যালেন্স শিট, ম্যানেজমেন্ট কোয়ালিটি, ব্যবসার ভবিষ্যৎ এগুলো দেখেন। তারপর? তারপর তারা বাজি ধরেন যে এই কম দামটা টেম্পোরারি, মার্কেট ঠিক সময় মতো এর আসল মূল্যটা বুঝবে। আর তখন শেয়ারের দাম বাড়বে আর ফান্ড লাভ করবে, এই তো? ঠিক, এটা মূলত একটা মাঝারি থেকে দীর্ঘমেয়াদের খেলা। ধৈর্য ধরতে হয়। সুবিধাটা কি তাহলে? কম দামে ভালো জিনিস পাওয়া? হ্যাঁ, 1 নম্বর সুবিধা সেটাই। কম দামে কেনা বলে বাজার যখন খুব পড়ে তখন এদের শেয়ারের দাম তুলনামূলকভাবে কম পড়তে পারে, আর লং টার্মে ভালো সম্পদ তৈরি হতে পারে। বুঝলাম। কাজটা নিশ্চয়ই কঠিন, মানে এই আসল দামটা বোঝা বা সত্যি সস্তা কিনা সেটা ঠিক করা। অবশ্যই কঠিন, অভিজ্ঞতার ব্যাপার, আর ঝুঁকিও আছে। কি রকম ঝুঁকি? ঝুঁকিটা হলো মার্কেট হয়তো শেয়ারটার দাম বাড়ালই না, মানে শেয়ারটা হয়তো বহুদিন ধরেই ওই কম দামেই পড়ে রইল। ভ্যালু ট্র্যাপ যাকে বলে। ও আচ্ছা, তাহলে ধৈর্য আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা দুটোই দরকার। একদম। বেশ, তাহলে ভ্যালু ফান্ডের পর এবার আসি কন্ট্রা ফান্ডের কথায়। এদের কৌশলটা নাকি একেবারে অন্য রকম, বাজারের উল্টো দিকে চলে। হ্যাঁ, কন্ট্রা ফান্ড বেশ, মানে যাকে বলে ইন্টারেস্টিং। কন্ট্রা শব্দটা এসেছে কন্ট্রারিয়ান থেকে, মানে যারা সাধারণ যে মত বা ট্রেন্ড তার বিপরীতে চলে। তার মানে? মানে যখন বাজারের বেশিরভাগ লোক একটা শেয়ার বা একটা পুরো সেক্টর নিয়ে খুব নিরাশ, ভাবছে এর আর ভবিষ্যৎ নেই, সবাই বেচে দিচ্ছে বা এড়িয়ে যাচ্ছে, হ্যাঁ। কন্ট্রা ফান্ড ম্যানেজাররা ঠিক সেই সময়েই সেখানে বিনিয়োগ করার কথা ভাবেন। বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার। সবাই যেদিক থেকে পালাচ্ছে এরা সেদিকে ঢুকছে, মানে বাজারের সেন্টিমেন্টের পুরো বিরুদ্ধে। ঠিক ধরেছেন, কন্ট্রারিয়ান অ্যাপ্রোচ। এদের বিশ্বাসটা হলো বাজারের এই যে চরম নেতিবাচক ধারণা, এটা হয়তো একটু বাড়াবাড়ি অথবা ভুল তথ্যের ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু এর পেছনে যুক্তিটা কি থাকে? সবাই যা ভাবছে সেটা ভুল প্রমাণ হবে, এই বাজি? ঝুঁকি তো অনেক বেশি মনে হচ্ছে। ঝুঁকি নিঃসন্দেহে বেশি, ভ্যালু ফান্ডের চেয়েও বেশি হতে পারে। কিন্তু যুক্তিটা হলো অনেক সময় মার্কেট ইমোশন, মানে ভয় বা লোভ, বাস্তবতাকে ছাপিয়ে যায়। কন্ট্রা ম্যানেজাররা ওই সিচুয়েশনটাকেই কাজে লাগাতে চান। তারা হয়তো এমন কিছু কারণ খুঁজে পান যা থেকে মনে হয় ওই খারাপ অবস্থায় থাকা শেয়ার বা সেক্টরের ঘুরে দাঁড়ানোর একটা ভালো সম্ভাবনা আছে, একটা টার্নারাউন্ড স্টোরি যাকে বলে। যেমন কি কারণ হতে পারে? ধরুন, ওই সেক্টরের জন্য সরকারের কোনো নতুন পলিসি এলো যেটা ভবিষ্যতে খুব সাহায্য করবে, বা ধরুন কোম্পানিটার ম্যানেজমেন্টে বড় কোনো পজিটিভ পরিবর্তন এলো। যদি তাদের অ্যানালিসিসটা ঠিক হয় আর সত্যিই শেয়ারটা বা সেক্টরটা ঘুরে দাঁড়ায় আর বাজারে সেন্টিমেন্ট বদলায়, তাহলে লাভের অঙ্কটা কিন্তু বিশাল হতে পারে। কারণ তারা কিনেছিল একেবারে কম দামে যখন কেউ তাকাচ্ছিল না। এটাই কন্ট্রা ফান্ডের মূল আকর্ষণ। দারুণ তো। তাহলে দুটো ফান্ডের অ্যাপ্রোচ কিন্তু বেশ আলাদা। ভ্যালু খুঁজছে এখন সস্তায় থাকা ভালো শেয়ার, হ্যাঁ,
আর কন্ট্রা, বাজি ধরছে এখন খারাপ অবস্থায় থাকা শেয়ার বা সেক্টরের উপর ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর আশায়। একদম। সাধারণ গ্রোথ ফান্ড বা অন্য ফান্ড যখন সবাই যা কিনছে তাই কেনে, মানে পপুলার স্টকে যায়, এরা তখন হয় আন্ডারভ্যালিউড, নয়তো আনপপুলার জায়গায় সুযোগ খোঁজে। আর দুটোতেই বললেন ঝুঁকি বেশি। হ্যাঁ, সাধারণত এদের হাই রিস্ক হাই রিটার্ন ক্যাটাগরিতেই ফেলা হয়, কারণ সাফল্যটা নির্ভর করে ম্যানেজারের দক্ষতার উপর আর মার্কেট তাদের ভাবনামতো চলবে কিনা তার ওপর। ধৈর্যও লাগে অনেক। তাহলে প্রশ্ন আসে, এই ধরনের ফান্ড কাদের জন্য, মানে কাদের পোর্টফোলিওতে এটা রাখা যেতে পারে? দেখুন, যেহেতু ঝুঁকি বেশি আর ধৈর্য ধরতে হয়, তাই এটা সবার জন্য নয়। যারা বাজারের ওঠানামা মানে ভোলাটিলিটি একটু সহ্য করতে পারেন, হুম। যারা অন্তত 5 থেকে 7 বছর বা তারও বেশি সময়ের জন্য টাকাটা রাখতে পারবেন। লং সময়ের জন্য। হ্যাঁ, লং টার্ম। আর অবশ্যই যারা একটু বেশি ঝুঁকি নিতে রাজি আছেন, যাদের লক্ষ্য দীর্ঘমেয়াদে ভালো সম্পদ তৈরি করা। আর পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের জন্য তো কাজে আসতে পারে, তাই না? মানে একটু অন্যরকম অ্যাসেট যোগ করা। একদম। যারা পোর্টফোলিওতে একটু বৈচিত্র্য আনতে চান, তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। তাহলে হুট করে সিদ্ধান্ত না নিয়ে নিজের রিস্ক প্রোফাইল, মানে ঝুঁকি কতটা নিতে পারবেন, কতদিনের জন্য বিনিয়োগ করতে চান, হ্যাঁ, ইনভেস্টমেন্ট হরাইজন। আর অবশ্যই ফান্ডটার অতীত পারফরমেন্স, ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড, এগুলো ভালো করে দেখে নেওয়া দরকার। খুব জরুরি কথা। আর আমি বলবো, ফাইনাল ডিসিশন নেওয়ার আগে একজন ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। একদম ঠিক। তাদের অভিজ্ঞতা আপনাকে সঠিক পথ দেখাতে সাহায্য করতে পারে। তাহলে আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করা যাক। হ্যাঁ, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। এই যে বাজারের চলতি হাওয়ার বিরুদ্ধে যাওয়া, মানে কন্ট্রেরিয়ান অ্যাপ্রোচ, অথবা ভিড়ের মধ্যে সস্তায় ভালো স্টক খুঁজে বের করা, মানে ভ্যালু ইনভেস্টিং, এই দর্শনগুলো কি শুধু বড় ফান্ড ম্যানেজারদের জন্যই, নাকি আমরা যারা সাধারণ রিটেল ইনভেস্টর তারাও নিজেদের ছোট ছোট বিনিয়োগের ক্ষেত্রে এই ভাবনাগুলো কাজে লাগাতে পারি? কি মনে হয়? ভাবুন তো।